আসসালামু আলাইকুম। অদ্ভুতের ৩২৬তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের সামনে ৩২৬তম এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। বসন্ত এসে গেছে, এই যে আবহাওয়ার কথা অনেকেই বলেন, বাবু ভাই শুধু আবহাওয়ার কথা বলেন। আবহাওয়ার কথা বলি যে জমে ওঠে আপনি যে কোনো এক্সট্রিম ওয়েদারে, মানে এক্সট্রিম ওয়েদার বলতে যখন যেই ঋতু থাকে সেই ঋতুর যখন খুব একটা এক্সট্রিম প্রকাশ হয়, যেমন বসন্তে প্রচণ্ড বাতাস থাকে, এবং আজকাল দেখছি বৈশাখী ঝড় টাইপেরও একটা আমেজ চলে আসছে। যাই হোক, তো এই এক্সট্রিম প্রকাশ যখন হয় তখন কিন্তু ভৌতিক ঘটনা বেশ জমে ওঠে। মানে যারা ঘটনা শেয়ার করেন এবং শোনেন তারা এটা বুঝতে পারবেন, মন দিয়ে যারা শোনেন। তো সেরকমই একটা আবহাওয়া এখন, মাঝে মাঝে কালবৈশাখী চলে আসছে এই বাতাসের সাথে, এবং আমার কিন্তু বেশ লাগছে। আমি যখন এরকম আবহাওয়া দেখি মনে হয় যে হ্যাঁ, এখন শোটা হলে বেশ হতো। যেমন সেদিন রাতেই হঠাৎ করে ঝড় চলে এলো। সন্ধ্যার সময় বসেছিলাম, অল অফ এ সাডেন সুন্দর বাতাস ছাড়লো, বেশ ঠান্ডা বাতাস, চারিদিক ঠান্ডা হয়ে গেল। তারপরে শুরু হলো ঝড়, ঝুম বৃষ্টি নামলো, সাথে বাতাসের হাহাকার। আর এই ব্যাপারটাকে একেবারে পূর্ণতায় ভরে দিতেই যেন বিদ্যুৎ চলে গেল সেই সময়। তো যাই হোক, তখন মনে হচ্ছিল যে এরকম একটা সময় শো শুনলে কিন্তু বেশ লাগতো। তো ওই সময় তার শো চলার মতো অবস্থা নাই। যাই হোক, বসেছিলাম, বেশ লাগছিল আমার কাছে। তো আমার মনে হয় যে যে কোনো সময় এরকম হয়েও যেতে পারে, বৃষ্টি চলেও আসতে পারে, ঝড়ও চলে আসতে পারে, আর তখন ভৌতিক ঘটনাগুলো বেশ জমে উঠবে কিন্তু। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে, এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দেন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুতুড়ি শুনতে পায়। চলে এলাম অদ্ভুতুড়িতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তাসনিম হক রাকিম, ময়মনসিংহ থেকে। রাকিম তার মামার সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে প্রেজেন্ট করেছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি রাকিমের পাঠানো ঘটনায়। রাকিমের নানা বাড়ি বেশ সুন্দর একটা জায়গা, একটা গ্রাম, এবং তার মামা সেখানে বসবাস করতেন। তার মামা গ্রামে বসবাস করতেন। শহরে যাওয়া আসা করা পড়তো তার, মাঝে মাঝেই তিনি আসতেন শহরে, এবং এসেই আবার বিকেলে ব্যাক করে চলে যেতেন। তো তাদের গ্রামে পৌঁছানোর জন্য তাদের যে থানা আছে সেখান থেকে বেশ খানিকটা পথ পাড়ি দিতে হতো, একদম হাঁটা পথ। তো সেখান থেকে নর্মালি দেখা যেত দুপুরের পরে রওনা দিলে সন্ধ্যার আগে তার মামা বাড়ি পৌঁছাতে পারতেন, এবং তার সমস্যা হতো না। তো একবার তিনি গিয়েছেন চাকরি সংক্রান্ত কিছু কাজে শহরে। তো বেশ লম্বা সময় পার হয়ে গেছে। ওই দিন থেকে গেলেন তার বন্ধুর বাসায়। পরদিনও সকালবেলা বন্ধুর সাথে এদিক ওদিক ঘোরাঘুরি করে তার কিছু কাজ বাকি ছিল সেগুলো শেষ করতে গেলেন। তো এই দুপুরের পরে সেই অফিসে যাওয়াতে দেখা গেল যে তার সময় অনেকটাই মানে নষ্ট হয়ে গেল, কারণ ওখানে লাইন ধরে থাকতে হয়েছিল, এবং যখন বেরোলেন সেখান থেকে তখন দেখা গেল যে একেবারে বিকেল হয়ে গেছে। তো রাকিমের মামা ভাবছিলেন তিনি থেকে যাবেন কিনা শহরে। পরে চিন্তা করলেন যে না, একদিন তো হয়ে গেছে, বাড়ি চলে যাই। আর বন্ধুও থাকে মেসে, তো ওখানে 2 দিন থাকাটা কেমন যেন লাগলো তার কাছে। তো তিনি রওনা দিয়ে দিলেন ওখান থেকে, এই পড়ন্ত বিকেলেই রওনা দিলেন, এবং রওনা দিয়ে যখন তাদের থানায় আসলেন তখন কিন্তু অলরেডি রাত হয়ে গেছে, সন্ধ্যা করা রাত। তো এই সময়টা একটু অস্বস্তিকর রাকিমের মামার জন্য ওখান থেকে ফেরা, কারণ তিনি জানেন যে তাদের যে পথটা, এই পথটা বেশ বন্ধুর বলতে অনেক দূর হেঁটে আসতে হয়, এবং এই পথটার একটা পাশে একটা বড় দিঘি আছে, এবং দিঘির পাশে একটা পুরনো কবরস্থান আছে। এই জায়গাটাকে পার হতে হয়। তো এই জায়গাটা সাধারণত রাতের বেলা মানুষ এড়িয়ে চলে, মানে ওই জায়গায় দেখা যাচ্ছে যে এরকম সন্ধ্যার পরে ওখানে মানুষই থাকে না, ওই রাস্তাতে চলাচলই করে না। কারো যদি রাতের বেলা কোনো বিশেষ প্রয়োজনে থানায় আসতে হয় তখন তারা ঘুরে পাশের একটা গ্রাম আছে ওখান দিয়ে আসে, তারপরে এখান থেকে যায় না। তো রাকিমের মামাকে এই পথই ধরতে হবে, কারণ পাশের গ্রামে যেতে গেলে তাকে নামতে হতো সামনের একটা জায়গায়, এবং সেখান থেকে যেতে হতো বেশ ঘুরপথ। মানে গ্রাম থেকে যদি থানায় আসতে যায় খুব সহজ, বাট এই থানার থেকে যদি এখন যেতে হয় তাহলে তাকে ওই হাঁটা পথে এইখান দিয়ে যেতে হবে। তো যাই হোক, কোনো উপায়ন্তর নাই, রাত হয়ে গেছে, আর তিনি এখন তো আর রিগ্রেট করেও লাভ নাই, রওনা দিয়ে দিচ্ছেন।
তো যখন রওনা দিলেন ওই থানা বাস স্ট্যান্ড থেকে, তখন কিন্তু মানে মোটামুটি বেশ কঠিন অবস্থা। মানে সন্ধ্যা গড়ায় গেছে, ছোটোখাটো দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়েছে, কারণ গ্রামের দিকে দোকানপাটগুলো খুব দ্রুতই বন্ধ হয়ে যেত তখন, এত খোলা থাকতো না। একেবারে বাজার বা একদম বাস স্ট্যান্ড ছাড়া একেবারে আর্লি বন্ধ করে দিত। যাই হোক, তিনি জাস্ট হেঁটে রওনা দিয়েছেন, একটু পরেই টপ 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 বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড বৃষ্টিতে তিনি দাঁড়ায় থাকলেন একটা দোকানে, ওই দোকানটা বন্ধ হয়নি তখনও। দোকানে দাঁড়ায় থাকলেন, দোকানদারের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে মানে আরও ভালো একটা সময় চলে গেল বৃষ্টি থামতে থামতে। বৃষ্টি মানে একেবারে ঝুম করে আসছিল, আবার চলে যায়, আবার আসে, এরকম করতে করতে একসময় বৃষ্টি যখন থামলো, ওই দোকানদারও সব গোছায় ফেলছে, চলে যাবে দোকানদার। তো রাকিমের মামাও বলল, আচ্ছা যায়, চলেন ভাই। তো কোন পথে যাবেন? তিনি বলল যে তিনি একটা পথ পর্যন্ত যাবেন। তো রাকিমের মামা ওনার সাথে সাথে হাঁটা দিলেন। তো হাঁটতে 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 তো একটা জায়গায় এসে এখান থেকে চলে যাওয়ার পালা, দোকানদারের বাসা আরেক দিকে, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আর এই রাস্তাটাই মোটামুটি বেশ নির্জন রাস্তা, এই জায়গাটাকেই আসলে মানুষ ভয় পায়, কারণ এটার এক পাশ দিয়ে হচ্ছে এরকম গাছগাছালি বেশ উঁচা হয়ে গেছে, মানে রাস্তার পাড়টা বেশ উঁচু, ওই জায়গাতে ঘাস জন্মায় গেছে, এদিক দিয়ে নিচু হয়ে নেমে ফসলের মাঠের মধ্যে নামছে। আর বাঁ দিকে সামনে এগোয়ে গেলে আরও সেখানে একটা বড় দিঘি, এবং দিঘির ওই পারে হচ্ছে পুরনো একটা কবরস্থান, মানে বেশ পুরনো, এবং এই জায়গাটায় আসলে মানুষ ভয় পায়, অনেকেই ভয় পায়। এবং এই কবরস্থানেই রাকিমদের পূর্বপুরুষদেরও কবর আছে এই জায়গায়। এবং রিসেন্টলি মানে এই তো মানে কয়েক মাস হয়েছে এই রাকিমের মামার এক দাদুর কবর দেওয়া হয়েছে এখানে, তাদের পরিবারেরই, তার দাদু হয়, তিনি, তার কবর দেওয়া হয়েছে। এবং সেখানে মানে রাকিমের মামা বেশ, যে মানে সেই দাদুর যখন হয়েছিল, মানে 4 দিন 40 দিন বেশ ভালো রোল প্লে করছে, আলোচনা করছে, তাকে বেশ পছন্দ করতো ওই দাদু, মানে ওখানে তিনি গেছেন। তো তার কবরও কিন্তু ওই কবরস্থানেই, এই কবরস্থানের এই শেষ অংশটায়। যাই হোক, তো ওইখানে মানুষ ভয় পায় আর কি। তো যাই হোক, তিনি যখন হেঁটে পৌঁছাইলেন ওই জায়গায়, কেউ নাই, শুনশান অবস্থা, এবং বৃষ্টি হয়ে যাওয়াতে চারিদিক ভিজা ভিজা, মাটিটাও ভিজা ভিজা, স্যান্ডেলের সাথেও মনে হচ্ছে যে চপচপ করে করে কাদা উঠতেছে, এরকম একটা অবস্থা। আর বাতাস আসতেছে, দমকা দমকা বাতাস, বৃষ্টি তো থেমে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো তিনি দেখলেন ডানে বামে কেউ নাই, রাস্তা ফাঁকা, যেদিকে যতদূর চোখ যায় ফাঁকা, বাঁদিকে গেলেও ফাঁকা। বাঁদিকে গেলে সামনে যে দেখা গেছে দুই পাশে ক্ষেত একদম দেখা যাচ্ছে, আর মেঘ সরে সরে যাচ্ছে আকাশ থেকে। আর ডান দিকে তাকাইলে সেই যে রাস্তা চলে গেছে সামনে, এবং এখান থেকেই দেখা যাচ্ছে দূরে দিঘিটা, ওই আকাশের ছায়া পড়ছে দিঘিতে, এবং পানি থই থই করতেছে বোঝা যাচ্ছে। এবং তার থেকে দূরে দেখা যাচ্ছে কবরস্থানের পাশের গাছগুলো একদম, এবং বোঝা যাচ্ছে যে ওখানে কবরের সারি আছে। যাই হোক, রাকিমের মামা আর কিছু চিন্তা না করে হাঁটা দিলেন ডান দিকে, বাসায় তো যেতেই হবে, এবং দু এক জায়গায় পানি জমে গেছে কাদার মধ্যে, বুঝতে পারতেছেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেসব জায়গায় পানি জমছে ওগুলো একটু সাবধানে পা ফেলতেছেন, একটু এদিক ওদিক করে পা ফেলতে ফেলতে একসময় দিঘির পাড়ে চলে আসলেন। তো এই দিঘি সম্বন্ধেও আবার কথা প্রচলিত আছে তাদের এখানে, ওই জায়গায় নাকি দিঘির পাড়ে একটা সাইডে একজন এরকম ইসের মতো বসতো, একজন মানে সন্ন্যাসীর মতো একসময় বসতো, এবং এই সন্ন্যাসী নাকি অনেক রকম সাধনা করতো। এই সাধনার জন্য মানুষ ভয় পেত, অনেক সময় মানুষ দেখতো নাকি ওই সন্ন্যাসী একটা বাঘ নিয়ে বসে আছে ওইখানে, এবং মানে এটা দেখি মানুষ ভয় পেত আর কি। বিশেষ করে বিকালের দিকে আসলে, সন্ধ্যার দিকে আসলে তো সন্ন্যাসী একটা বাঘ নিয়ে বসে আছে, এর জন্য অনেকে ভয় পেত। তো যাই হোক, তো ওই দিঘির কাছে আসতে আসতে এই রাকিমের মামার মনে হয়েছে সন্ন্যাসীর কথা। তো সে ওদিক ওদিক তাকাচ্ছে, গাটা একটু মানে শীত শীত করতেছে, এবং মানে ভয় লাগতেছে মোট কথা। আর ডান দিকে কিন্তু ক্ষেত নেমে গেছে যে একটু উঁচা হয়ে, তারপর মানে রাস্তাটা এরকম, মানে একটা পাশে অনেকটা উঁচা একটা জায়গা, তারপরে নেমে ওখান থেকে ক্ষেত, ডান দিকটা দেখা যাচ্ছে না, আর বাঁ দিকে দিঘিটা দেখা যাচ্ছে, আর সামনে যে ওই যে দূরে কবরস্থানের এইগুলা। তো তিনি হেঁটে মোটামুটি দিঘিটা পার হয়ে গেছেন, এরকম সময় তার মনে হলো যে পিছনে কেউ হাঁটতেছে, তার পেছনে হাঁটার শব্দ পাচ্ছেন তিনি। তো রাকিমের মামা একটু অস্বস্তিতে পড়লেন যে তার পেছনে কে হেঁটে আসবে। তিনি আবার ঘাড় ঘুরায় দেখার সাহসও করতেছেন না, কারণ রাতের অন্ধকার, এবং চাঁদ কিন্তু আছে মেঘের আড়ালে, এই জন্য আকাশটা মোটামুটি একটা ঘোলাটে কালার ধারণ করছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, গাছের পাতাগুলো তখনও নড়তেছে এরকম, এবং ওই এই পাশের গাছের পাতা থেকে জোরে বাতাস আসলে পানির হ্যাঁচলাও আসতেছে গায়ে। তো এরকম একটা পরিবেশে হঠাৎ করে পিছনে তাকাইতেও ভয় লাগে, মনে হচ্ছে এখানে পিছনে কে হাঁটতেছে। তো অনেক দূর তিনি যখন চলে আসছেন, মানে এই পাশে এখন গাছপালা শুরু হয়ে গেছে, মানে এই কবরস্থানের সামনেই, এই সময় তার কাছে মনে হলো যে একদম তিনি শব্দ পেলেন ছপ ছপ করে পা ফেলার। তো নিজের অজান্তে বা অটো রিফ্লেক্সেই তিনি ফট করে পিছন ফিরে তাকালেন।
তাকাইলেন। তো গ্রামে ওখানে নিয়ম ছিল যে মানে এরকম তাকাইলে ডান দিক দিয়ে তাকাইতে হয়, বাঁ দিকে দিয়ে তাকাইতে নিয়ম নাই আর কি। কিন্তু তিনি ওই নিয়ম অমান্য করে ফেললেন। তিনি মানে তাদের ওখানকার নিয়ম অনুযায়ী তিনি মানলেন না, হট করে তাকালেন বাম দিক দিয়ে। তাকায় দেখতেছেন কেউ নাই, কিন্তু তিনি ওই যে পানি যে জমে আছে ওখানে কেউ পাড়া দিছে, পুরো ওই যে পাড়া দেওয়ার পরে যে একটা রিপেলের মতো উঠে পানিতে, মানে ওই একটা ঢেউয়ের মতো, সেটা তিনি বুঝতে পারলেন মানে কেউ যদি পা উঠাই নিছে ওখান থেকে এরকম। তো তার কাছে একটু অস্বস্তি লাগলো, ভয়ও লাগলো, যে মনে কেউ পাড়া দিছে কিন্তু কেউ নাই, কই গেল। তার কাছে মানে বেশ ভয় লাগছে। তো তিনি তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করছেন। তিনি যখন হাঁটা শুরু করছেন আবার তিনি শব্দ পাইছেন। এইবার শব্দ পাওয়ার পরও তিনি ফট করে পিছন ফিরে তাকাইলেন। তো এইবার যখন তিনি তাকাইছেন তার কাছে মনে হলো কেউ একজন মাটির থেকে পা তুলে ফেলছে, মানে মাটিতে একটা পা মনে হলো সে, মানে কেউ যদি পা হঠাৎ করে তোলে হাঁটার সময় যেরকম হয়, তার মনে হলো যেরকম একটা পা দেখছেন, কিন্তু তিনি কাউকে দেখলেন না। এবং তিনি অদ্ভুতভাবে দেখলেন যে মাটির মধ্যে একটা পায়ের ছাপ পড়েছে, বেশ বড় একটা পায়ের ছাপ, তার পেছনেই একটা পায়ের ছাপ। তো তার সারা শরীর একদম ঠান্ডা একটা স্রোত নেমে গেছে। তিনি চিন্তা করলেন কি হইলো, আমি কি দেখতেছি, এটা কি ভূত প্রেত কিছু? তিনি তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করলেন। কয়েক পা হাঁটার সাথে সাথে তিনি কিন্তু অলরেডি ঢুকে গেছেন কবরস্থান এলাকায়। পেছন থেকে তিনি ডাক শুনলেন, মনসুর। এটা তার ছদ্মনাম আর কি। তো মানে ওনার নাম ধরে ডাক দিছে। তো রাকিমের মামা একদম ভয়ে মানে একদম পুরো হয়ে গেলেন, শক্ত হয়ে গেলেন। কারণ যেভাবে ডাকছে মনসুর, তার কণ্ঠস্বরটা খুব পরিচিত লাগছে। এই কণ্ঠস্বরটা তার সেই দাদুর, যিনি কয়েকদিন আগেই গত হয়েছেন, মানে কয়েক মাস আগে গত হয়েছেন। তো এই কণ্ঠস্বর শুনে তিনি একদম জমে গেছেন ঠান্ডায়। তিনি আর কোনো কথা না বলে আবার হাঁটতেছেন। আবার ডাক শুনলেন, মনসুর। তো তিনি ফট করে আস্তে করে পেছন ফিরে তাকাইছেন, কিন্তু ওই যে আবারও সেই ওই যে বাঁ দিক দিয়ে তাকাইছেন। তাকায় তিনি দেখতেছেন তার থেকে কয়েক ফিট দূরে, মানে 7-8 ফিট দূরে হবে, ওখানে একটা গাছের ফাঁক দিয়ে এরকম মাথা বের করে কে জানি দেখতেছে। চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা মানুষ যে দেখতেছে সেটা। তো তিনি অবাক হলেন যে গাছের ফাঁক দিয়ে মাথা বের করে আমায় কে দেখে। তো তার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। ওইখান থেকে আবার শুনলেন ভারী কণ্ঠে, মনসুর। তো তিনি ভয় পেয়ে গেছেন, বেশ ভয় পেয়েছেন। তো বলতেছেন যে, ওখান থেকে বলতেছে তাকে যে আমার আতরটা দিয়া যা। তো তখন তার বুকের মধ্যে আরো ছ্যাদ করে উঠছে, কারণ ওই যে দাদু যিনি মারা গেছেন তার জিনিসপত্র যা যা ছিল, অনেক কিছু অনেককে গিফট দিছে বাসার মানুষজন। তো একটা আতরের শিশি ছিল, সেই আতরের শিশিটা তাকে দেওয়া হয়েছিল। ওই রাকিমের মামা মনসুর, তিনি ওই আতরের শিশিটা গিফট পাইছিলেন ওই দাদুর জিনিসপত্রের মধ্যে থেকে একটা। তো তার বুকের মধ্যে একটা ছ্যাদ করে উঠে তাকে বলছে যে আমার আতরের শিশিটা দিয়ে যা। আর তিনি কিন্তু ওই দিনই আনফর্চুনেটলি ওই আতরটা মাখছেন গায়ে। তো তার পুরা মানে শরীর বুকের মধ্যে ছ্যাদ করে উঠছে এবং সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। এবং তিনি দেখলেন ওই যে মাথা বের করে গাছের ফাঁক দিয়ে কথা বলতেছেন, আস্তে করে পুরো একটা অবয়ব বের হয়ে আসলো। এবং অবয়বটা দেখে তার কাছে মনে হলো যে তার সেই দাদু, হুবহু সেই দাদু। এবং তারপর দেখলেন খুব দ্রুত তার কাছে চলে আসতেছে। এইবার যেটা মনে হলো যে ওই অবয়বটা আসলে মাটিতে হেঁটে আসতেছে না, বাতাসে ভেসে আসতেছে তার দিকে। তো তিনি লাগালেন ভোঁ দৌড় ওইখান থেকে। রাকিমের মামা ওখান থেকে ঝেড়ে দৌড় দিছেন ওই কাঁচা রাস্তা ধরেই। এবং অন্ধকার, এই জায়গার মধ্যে কিন্তু গাছগাছালি ছেয়ে গেছে, কিছু না। তিনি যাচ্ছেন এবং তিনি আবার শুনছেন যে মনসুর, এবং মনে হলো যে বাতাসের মতো তার পিছনে ভেসে আসতেছে কিছু। তো তিনি ভয়ে প্রাণপণ দৌড়াচ্ছেন, তার মানে একবারে পায়ের আঙুলের উপর ভর দিয়ে দৌড়াইতেছেন তিনি। কিন্তু তার কাছে মনে হচ্ছে দৌড়ানোটা মানে ইনাফ হচ্ছে না, একদম কাছাকাছি বাতাসের মতো চলে আসছে। শেষ পর্যন্ত তিনি শুনলেন তার ঘাড়ের উপরে একেবারে কণ্ঠ, মনে হলো যে একটা ওয়ার্ম কণ্ঠ এবং একটা গরম, মানে মানুষ যদি মানুষের একদম ঘাড়ের কাছে কানের কাছে মুখ এনে কথা বলে, জাস্ট লাইক দ্যাট, মনসুর আমার আতরটা দিয়া যা। এই যে বলে আতরটা দিয়ে দেয়, এবং তিনি একদম স্পষ্ট শুনছেন তার কানের কাছে বলছে, এবং তার কাছে মনে হলো যে একদম উষ্ণ একটা বাতাসের মতো তার ঘাড়ে লাগছে। তিনি ভয়ে চিৎকার করতে করতে মানে একদম গলা চলে চিৎকার করতে করতে দৌড়ালো, এবং তিনি হাসির শব্দ শুনলেন শেষে। দৌড়াইতে 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 তিনি এক পর্যায়ে তার বাসায় আসলেন। বাসায় এসে তিনি একদম তার গেটের কাছে এসে চিৎকার করতে করতে মানে জ্ঞান হারায় ফেললেন। তো ধাম করে পড়ে গেছেন তিনি। বাসার মানুষজন বেরিয়েছে চিৎকার শুনে, এসে তাকে উঠাইলো। উঠায় দেখলো যে তার মানে একদম মানে মুখের চোয়াল শক্ত হয়ে গেছে, মানে দাঁতে দাঁত লেগে গেছে। তো সেটা খোলা হইলো, তাকে পানি দিয়ে চিটা দেওয়া হইলো, দোয়া পড়া হইলো, তার শরীরে জ্বর এসে গেছে।
এবং রাতের বেলা সে ভয়ে দুঃস্বপ্ন দেখতেছে। ওই অবস্থা তার জ্ঞান আর ফিরে নাই, মনে হচ্ছে যে তার ওই বেহুশ অবস্থায় তিনি দুঃস্বপ্ন দেখতেছেন, একটু পরপর চিৎকার করে উঠতেছেন। তো বাসার মানুষজন অনেক ভয় পেয়েছে, দোয়া দরুদ পড়ছে। রাত হয়ে গেছে, এখন তো আসলে কোনো মানে হুজুরকেও পাওয়া যাবে না। তো ওই রাতের বেলা তারা দোয়া দরুদ পড়ে তাকে ফু দিলেন এবং পাশে বসে থাকলেন বাড়ির মানুষজন দু একজন। তো এরকম করতে করতে রাতটা পার হয়ে গেল এবং সারা রাতই তিনি দুঃস্বপ্ন দেখছেন এবং জ্বর বাড়ছে। সকালবেলা বাসার মানুষজন দেখলেন যে তার হুঁশ ফিরছে, তিনি তাকান, কথা বলেন না, ভয় পান, যাকেই দেখেন ভয় পান। তো বাসার মানুষজন গেল যে মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসলো, যে নিশ্চয়ই ভয় পেয়েছে ছেলে, এবং ডাক্তারকে খবর দিল, গ্রামের একজন ডাক্তার ছিলেন। তো ডাক্তারও আসলো, হুজুর আসলো। তো ডাক্তার দেখে বললেন জ্বর আসছে, এবং তখন রাকিমের মামা কথা বলা শুরু করছে। তিনি কি দেখছেন এগুলো বলা শুরু করছেন। ডাক্তার সাহেব শুনলেন, শুনে বললেন যে ভয় পাইছে, আসলে কল্পনা বেশি করছে অন্যরকম। দাদু দাদু কোত্থেকে আসবে আপনার দাদু তো মারা গেছে। তো এই বললো আর কি, তো উনি আর আসার কথা না, আপনি এমনি ভয় পেয়েছেন, ওই কবরস্থানে পাড়ি দিয়ে আসতেছিলেন, আপনার মনে হয়েছে কিছু। তো রাকিবের মামা বলতেছে আমার কাছে আতর চাইছে। বলে আতর চাইছে, ওই আতর আপনি আনছেন দেখে আপনার কাছে মনে হয়েছে, আতর গায়ে দিয়েছেন, আপনার অবচেতন মন ভাবছে যে ওই আতরটা আপনার দাদুর সাথে কোনো সংশ্লিষ্টতা আছে, আর আপনার মনে ভয় ঢুকেছিল, ওই সময় প্রচণ্ড রকমের ভয় ঢুকেছিল আপনার মনে। ওই যেহেতু আসতেছিলেন গভীর রাতে কবরস্থানে পাড়ি দিয়ে এবং জানেন যে আপনার দাদু ওইখানে আছে, তো এই আপনার ভয়, সেগুলো আপনার আসলে হ্যালুসিনেশন হয়েছে। তো রাকিবের মামা মানতে পারতেছেন না, তিনি মানে স্পষ্ট সেই ডাক কানে কাছে শুনছেন। তো যাই হোক, ডাক্তার সাহেব তাকে ওষুধ লিখে দিলেন, জ্বরের ওষুধ ইত্যাদি লিখে, রিল্যাক্স করার ওষুধ লিখে ডাক্তার সাহেব বিদায় নিলেন। তো তারপরে মৌলানা সাহেব যখন তাকে দেখলেন, হুজুর এসে দেখলেন, তো তিনি দেখলেন, কথাটা শুনলেন, শুনে বললেন যে এটা নিশ্চয়ই কোনো দুষ্ট জিন এসে দেখা দিয়েছে। অবশ্যই ডাক্তার যা বলছে সেটারও পয়েন্ট আছে কথাটার, তবে আপনি যেভাবে বলতেছেন আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনার কোনো দুষ্ট জিন ডিস্টার্ব করছে, এটা মোটেই আপনার দাদু না। আর ওই যে আতর, ওইরকম তো ইম্পসিবল, আর এরকম মৃত মানুষ আসে না কারো কাছে। তো বলে হুজুর তাকে ঝাড়লেন, ছেড়ে বললেন যে আতরের কোনো দোষ নেই, আতর আপনি ব্যবহার করেন, কোনো ব্যাপার না, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। দোয়া পড়ে ফু দিলেন, ঝেড়ে দিলেন ওনাকে, এবং বললেন যে এরকম রাতের বেলা মানে চলাফেরা করার সময় একটু সাবধান, আর এরকম কবরস্থানের পাশে দুষ্টজিন থাকতেই পারে, আর ওই জায়গাটাতে এমনি খারাপ, গ্রামের মানুষই বলে। যাই হোক, তাকে ঝেড়ে দিলেন এবং দোয়া করে দিলেন, বললেন যে এইভাবে কীভাবে হাঁটাচলা করতে হবে, বিভিন্ন রকম নিয়ম বলে দিলেন। তো রাকিমের মামা আস্তে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে যান, মানে কয়েকদিন পরেই। তো বাট তার মধ্যেই ভয়ের একটা অভিজ্ঞতা তার রয়ে যায়, এবং ওই জায়গাটাকে তিনি এড়িয়ে চলতেন এরপর থেকে। তো এই ছিল রাকিমের পাঠানো ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভয়ের মনে হয়েছে, এবং এরকম সিচুয়েশনে আমি হলেও বেশ ভয় পেতাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনারা জানাবেন অনুষ্ঠান কেমন লাগছে, ঘটনাগুলো কেমন লাগছে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান। আর আপনাদের কাছে আশা করব যে আপনারা আপনাদের সাথে ঘটা ঘটনা বা আপনাদের পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আরও পাঠিয়ে দিতে পারেন মিথ, লেজেন্ড। আর এই ঘটনা পাঠানোর জন্য আপনাদের আমাদের ইমেল অ্যাড্রেসটা জানার প্রয়োজন হবে, সেটা হচ্ছে odbhuturi@gmail.com, which is odvootore@gmail.com। আপনি পাঠিয়ে দিন আপনার ঘটনা, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো।